যুদ্ধবিরতির পরও ফের বিস্ফোরণে কেঁপে উঠল গাজা। এখনও শান্ত হচ্ছে না গাজার উত্তপ্ত পরিস্থিতি। ফিলিস্তিনি জনগণের দুর্দশা যেন কাটানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির পর গাজায় এমন বিস্ফোরণ নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে। এই হামলার পিছনে কি ইসরায়েলি জড়িত, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজ পাতায়। অনেকে বলছেন ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধের মাঠ থেকে সরলেও গোপন হামলায় বর্বরতা চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় শান্তি চুক্তির মাধ্যমে একটু আলোর দেখা মিললেও এই বিস্ফোরণ রচনা করল নতুন অন্ধকারের গল্প। তবে এই হামলা হামাসের ক্লিন মিশন বলে জানা যায় বিভিন্ন সূত্র থেকে। সৌদি সূত্র থেকে জানা যায় এই বিস্ফোরণের সাথে ইসরায়েল নয়, বরং যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি সহযোগীদের ধ্বংস করতে হামাসের অভিযানের অংশ। যুদ্ধবিরতির পর আংশিকভাবে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। টানা 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তির প্রবেশদ্বারে ঢুকল ফিলিস্তিনিবাসী। মঙ্গলবার সকাল থেকে গাজার পূর্বাঞ্চল একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল হাদাদ জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণা করা কিছু গোষ্ঠীর সাথে সংঘর্ষে জড়িয়েছে হামাস। প্রতিবেদনে বলা হয়, হামাস গাজা শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলি সহযোগীদের লক্ষ্যবস্তু বানিয়েছে। সুজাইয়া এলাকায় হামাস বড় পরিসরে অভিযান চালাচ্ছে বলেও জানায় সৌদি সূত্র। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পরে গাজা জুড়ে হামাস ক্লিন মিশন চালিয়েছে। নিহতরা ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে কাজ করছিল বলে অভিযোগ করে সংগঠনটি। হামাসের পক্ষ থেকে বলা হয়, যারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে নিজ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সংঘর্ষের মধ্যে হামাস পরিচালিত সাফা নিউজে বলা হয়, দক্ষিণ গাজায় ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। খবর অনুযায়ী বিশেষ করে খান ইউনুসের পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে কয়েকটি স্থানে বোমা বর্ষণ হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার সুজাইয়া এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তি হলুদ রেখা পার করে সেনাঘাঁটির দিকে অগ্রসর হয়। বারবার সরে যেতে বলা হলেও তারা সাড়া দেয়নি। এরপর সেনারা গুলি চালায়। আইডিএফ জানায়, কেউ সেনাঘাঁটিতে প্রবেশ করতে পারেনি। গাজার সাধারণ মানুষকে সেনা অধিষ্ঠিত এলাকায় প্রবেশ না করতে সতর্ক করে আইডিএফ। এর সাথে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। গাজা এখন 2 দিকের চাপে আছে। একদিকে সদ্য যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলার আতঙ্ক, অন্যদিকে অভ্যন্তরীণ রক্তপাত। হামাসের ক্লিন মিশন ও ইসরায়েলের গোপন হামলায় সাধারণ ফিলিস্তিনিদের মনে চাপা আতঙ্ক বিরাজ করছে। Nominated President Donald Trump for Nobel Peace Prize. বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প ঠিকই আরও একবার হাত বাড়িয়েছিলেন মোদির দিকে, কিন্তু মোদি সেটা ধরেননি। আর সেই সুযোগে কেবল হাতের কবজি নয়, ট্রাম্পের মনটাকেও জয় করে নিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফ। আর ছিটকে গেল ভারত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মিশরের আন্তর্জাতিক সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু মোদি সেই দাওয়াত কবুল করেননি। এই ঘটনায় কিছুটা হলেও ভারতের উপর ফের বিরক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছেন কূটনীতিকরা। অন্যদিকে শেহবাজ শরীফের কূটনৈতিক চালে কাবু হয়েছেন ট্রাম্প, যা প্রত্যক্ষ করেছেন উপস্থিত বিশ্ব নেতারা। পাকিস্তানের কাছে কোথায় হারল ভারত, এটা নিয়েও বিশ্ব মিডিয়ায় এসেছে একাধিক প্রতিবেদন। মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এক অভিনব কূটনৈতিক নাটকের জন্ম দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গাজায় যুদ্ধবিরতি, পুনর্গঠন ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বের অন্তত 20টি দেশের সরকার প্রধান, যাদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশর, ফ্রান্স ও তুরস্কের প্রেসিডেন্ট। কিন্তু গাজার সংকট নিয়ে আলোচনা শুরুর আগেই সম্মেলনের গাম্ভীর্যপূর্ণ পরিবেশ হঠাৎ বদলে যায়। শেহবাজ শরীফের বক্তব্য যেন কূটনীতি নয়, প্রশংসার এক অভিনয় মঞ্চে পরিণত হয়। শেহবাজ শরীফ তার বক্তব্যে গাজার মানবিক বিপর্যয় বা শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিয়ে তেমন কিছু বলেননি, বরং পুরো মনোযোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করতে। ট্রাম্পকে তিনি আখ্যা দেন শান্তির দূত হিসেবে, স্মরণ করিয়ে দেন তার নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের কথা এবং ভারতের সঙ্গে সংঘাত প্রশমনের জন্য কৃতজ্ঞতা জানান।
শেহবাজের এই কথাগুলো শোনার সময় সম্মেলন কক্ষের পরিবেশ ছিল অদ্ভুত নীরব। অনেক নেতা বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে। কেউ করতালিতে যোগ দেননি, তবে সবাই তাকিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের মুখে ফুটে ওঠে আত্মতৃপ্তির হাসি। মাঝে মাঝে তিনি মাথা নেড়ে সম্মতি জানান, যেন এই প্রশংসা তার কাছে প্রত্যাশিতই ছিল। I would say that Pakistan had nominated President Donald Trump for Nobel Peace Prize for his outstanding, extraordinary contributions to first stop war between India and Pakistan. আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শেহবাজ শরীফের এই পদক্ষেপকে প্রচলিত কূটনীতির পরিপন্থী বলা হলেও এর পেছনে ছিল স্পষ্ট রাজনৈতিক কৌশল। কারণ ট্রাম্পের মতো আত্মকেন্দ্রিক নেতার ক্ষেত্রে প্রশংসা হয়ে ওঠে এক ধরনের কূটনৈতিক মুদ্রা, যা দিয়ে কেনা যায় মনোযোগ, সদিচ্ছা ও ভবিষ্যৎ সম্পর্কের সুযোগ। মনোবিজ্ঞানীরা একে বলেন এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, যেখানে প্রশংসা বাস্তবতার চেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে। বাস্তবতা তুলে ধরলে যে ফল পাওয়া যায় না, প্রশংসা করে তা অর্জন করা যায় আরো সহজে। শেহবাজ ঠিক সেটিই করেছেন। তিনি গাজার বাস্তবতা নয়, ট্রাম্পের অহংবোধকে সন্তুষ্ট করেছেন। সম্মেলনের মূল আলোচ্য ছিল গাজার যুদ্ধবিরতি ও পুনর্গঠন, কিন্তু শেহবাজ শরীফের ভাষণে তার ছায়াও পড়েনি। তিনি হয়তো জানতেন ট্রাম্পের প্রশংসা করেই পাওয়া যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, আর তা হলো বিশ্ব মোড়লের মনোযোগ। এই মনোযোগই হতে পারে ভবিষ্যতের রাজনৈতিক পুঁজি, যা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান মজবুত করা যায়। বর্তমান গণমাধ্যম নির্ভর রাজনীতিতে নেতাদের লক্ষ্য এখন আর কূটনৈতিক ফল নয়, বরং প্রচারণার প্রভাব সৃষ্টি করা। শেহবাজের প্রশংসাসূচক ভাষণ হয়তো গাজার শান্তি আনতে পারবে না, কিন্তু ট্রাম্পের হাসি, তার প্রতিক্রিয়া ও সম্মেলন কক্ষের সেই মুহূর্ত, এসবই সংবাদ মাধ্যমের জন্য হয়ে উঠেছে খবরের উপাদান। ঘটনাটি প্রমাণ করেছে আধুনিক বিশ্ব রাজনীতিতে যুক্তি, নীতি বা কৌশলের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দৃশ্যমান প্রভাব। শেহবাজ শরীফের বক্তব্য হয়তো কূটনীতির ইতিহাসে এক উদ্ভট অধ্যায় হিসেবেই থাকবে, কিন্তু বাস্তবে তিনি যা চেয়েছিলেন সেটিই অর্জন করেছেন। শেষ পর্যন্ত শারম আল শেখের মঞ্চে দুটি দৃশ্যই সবচেয়ে স্পষ্টভাবে মনে থাকবে। একদিকে নীরব ও হতবাক বিশ্ব নেতারা, আর অন্যদিকে প্রশংসায় উজ্জ্বল মুখে হাসতে থাকা ডোনাল্ড ট্রাম্প। হয়তো এখানেই লুকিয়ে আছে আজকের রাজনীতির এক নির্মম সত্য। চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। মিশরের শারম আল শেখে এই অঞ্চলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 20 দফা শান্তি পরিকল্পনার উপর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি এই কথা বলেন। বাদশাহ আব্দুল্লাহ বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। বাদশাহ আব্দুল্লাহ বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীতেও দেখা গেছে। তার মতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান। বাদশাহ আব্দুল্লাহ বলেন, আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারবো, কারণ যদি আমরা এর সমাধান না করি তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে। নেতানিয়াহুর কথা বলতে গিয়ে জর্ডানের এই নেতা বলেন, তিনি তার কথায় বিশ্বাস করেন না, তবে তিনি বিশ্বাস করেন যে এমন কিছু ইসরায়েলি আছেন যাদের সঙ্গে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন। হামাস এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর অধীনে গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে বাদশাহ বলেন, কাতার এবং মিশরের মতো দেশগুলো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে, যারা মনে করে এই চুক্তি সবাই মেনে চলবে। তারা খুবই আশাবাদী।
কিন্তু বাদশাহ সতর্ক করে দিয়ে বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির বিষয়বস্তুর ভেতরেই শয়তান রয়েছে এবং গাজায় একবার যুদ্ধবিরতি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদশাহ আব্দুল্লাহ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের আলোচনায় আমরা বুঝেছি তিনি জানেন যে এটি কেবল গাজা নয়, এটি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক বিষয় নয়। তিনি পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার দিকে তাকিয়ে আছেন। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না থাকলে যা ঘটবে না। জর্ডানের অনেকের বিরোধিতা সত্ত্বেও 1994 সাল থেকে ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি রয়েছে। দেশটির জনসংখ্যার 50%-এরও বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত। এছাড়া কিছু নিরাপত্তা ইস্যুতেও দেশ দুটি সহযোগিতা করে। বর্তমান রাজার প্রয়াত পিতা বাদশাহ হুসেন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন এই শান্তি চুক্তিতে সম্মত হন। পরের বছর এক ইহুদি চরমপন্থী রবিনকে হত্যা করে। নিজের জীবদ্দশায় ফিলিস্তিনি রাষ্ট্রসহ একটি চূড়ান্ত শান্তি চুক্তি দেখতে পাবেন এটি বিশ্বাস করেন কিনা এমন প্রশ্নের জবাব দেন বাদশাহ আব্দুল্লাহ। তিনি বলেন, আমাকে করতেই হবে, কারণ বিকল্পের অর্থ সম্ভবত এই অঞ্চলের শেষ হবে। আমার মনে আছে আমার বাবা তার জীবনের শেষের দিকে বলতেন, আমি আমার সন্তানদের এবং তাদের সন্তানদের জন্য শান্তি চাই। আমার 2 নাতি নাতনি আছে, তারা সেই শান্তির যোগ্য। তাদের জন্য কতই না খারাপ হবে যদি তারা বড় হয়ে একই কথা বলে যা আমার বাবা বহু বছর আগে বলেছিলেন। তিনি বলেন, আমি মনে করি শান্তিই একমাত্র বিকল্প, কারণ যদি তা না ঘটে তাহলে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, বারবার এতে জড়িয়ে পড়ে। 80 বছর হয়ে গেছে। আমার মনে হয় আমাদের সকলের এখন বলার সময় এসেছে, যথেষ্ট হয়েছে, আর না। পাকিস্তান তালেবান সম্পর্কের টানাপোড়েন এখন দৃশ্যমান। সীমান্ত সংঘর্ষ, শরণার্থী বিতরণ আর পারস্পরিক অভিযোগের আগুনে জ্বলছে 2 দেশের সম্পর্ক। আর ঠিক এই সুযোগটি কাজে লাগালো ভারত। আফগান পাকিস্তান সীমান্তের উত্তেজনা নিয়ে যেন নতুন এক ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। একসময় মুসলিম ভ্রাতৃত্বে বাঁধা পাকিস্তান ও আফগানিস্তান হঠাৎ করেই শত্রু বনে গেছে। পাকিস্তানের প্রতিপক্ষ ভারত এবার সেই ফাঁকেই হাত বাড়িয়েছে কাবুলের দিকে। দীর্ঘদিনের শত্রু পাকিস্তানকে একঘরে করতে এবার তালেবানের দিকেই ঝুঁকছে নয়াদিল্লি। যদিও তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভারত, তবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার এই সম্পর্ক গড়ে তোলার পথে তেমন বাধা দেখছে না তারা। একদিকে পাকিস্তান ভারতের চিরশত্রু, অন্যদিকে সম্প্রতি আফগানিস্তানেরও চক্ষুশূল হয়ে উঠেছে ইসলামাবাদ। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বন্ধুত্বের বিপরীতে এখন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে। ফলে রাশিয়া, ভারত, চীন ও আফগানিস্তান এই 4 দেশের সমন্বয়ে গঠিত এক নতুন কৌশলগত অক্ষ তৈরি হচ্ছে। শত্রু শত্রু বন্ধু হওয়ার প্রাচীন প্রবাদই যেন বাস্তবে রূপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন কূটনীতিতে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর তালেবান এবার ভারতের আঙিনায় পা রাখল। এ সপ্তাহে নয়াদিল্লিতে ঘটেছে এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেছেন। তাকে দেওয়া হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও অভ্যর্থনা, যা 2 দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। তালেবান ক্ষমতায় ফেরার পর ভারত কাবুল দূতাবাস বন্ধ করে কূটনীতিক ও নাগরিকদের ফিরিয়ে এনেছিল। 1.5 দশকে সেই কূটনৈতিক দূরত্ব এখন ঘুচে যাচ্ছে। ভারত আগের সিদ্ধান্ত ভুলে গিয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে। বিশেষজ্ঞদের মতে এই সম্পর্কের পুনর্গঠন আদর্শ নয়, পুরোপুরি বাস্তববাদী। আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব দ্রুত কমে আসছে। এই সুযোগে সে জায়গা দখলে এগোচ্ছে ভারত। মুত্তাকির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত শিগগিরই কাবুল দূতাবাস পুনরায় খুলবে। যৌথ বিবৃতিতে তালেবান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু বলে অভিহিত করেছে। 2 পক্ষ বাণিজ্য, উন্নয়ন ও যোগাযোগের নিয়মিত সহযোগিতা বজায় রাখবে বলেও ঘোষণা এসেছে। সফরের অংশ হিসেবে মুত্তাকি উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা পরিদর্শন করেন। দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি জানান শিগগিরই কাবুল ও ভারতের বিভিন্ন শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।
একসময় ভারত মনে করত তালেবান মানেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। 1996 সালে তারা তালেবানকে স্বীকৃতি না দিয়ে পাশে দাঁড়িয়েছিল উত্তর জোটের। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। তালেবানকে নিয়েই উদ্বিগ্ন পাকিস্তান। সীমান্তে সংঘর্ষ আর শরণার্থী বিতরণের ঘটনায় দুই দেশের সম্পর্ক দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। নতুন বাস্তবতা ভারতও বুঝে গেছে। তালেবানকে উপেক্ষা করা মানে আফগানিস্তানের প্রভাব হারানো। তাই আদর্শের বদলে এখন মূল লক্ষ্য জাতীয় স্বার্থ। সেই স্বার্থেই নয়াদিল্লি তালেবানকে এখন বাস্তব মিত্র হিসেবে দেখছে। তবে সফর ঘিরে বিতর্কও কম নয়। প্রথম দিনের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা দেয়ায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। পরের দিন পরিস্থিতি সামলে দিতে আফগান প্রতিনিধিরা নারীদের সামনে সংবাদ সম্মেলন করেন। যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে কাবুলে ভারতীয় দূতাবাস এখন তাদের নিয়ন্ত্রণে চলছে। বিশ্লেষকদের মতে যদি ভবিষ্যতে দূতাবাসের পূর্ণ নিয়ন্ত্রণ তালেবানের হাতে যায়, তবে সেটি হবে আফগান শাসকদের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। দিল্লিতে অবস্থানকালে তালেবান প্রতিনিধি দল আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে তারা সবাইকে আফগানিস্তানে ফিরে গিয়ে আবারও ব্যবসা ও বাণিজ্য কার্যক্রম চালু করার আহ্বান জানান। দক্ষিণ এশিয়ার জটিল রাজনীতিতে ভারত এখন বাস্তববাদী কূটনীতির পথে হাঁটছে। তালেবানের সঙ্গে সম্পর্ক এড়িয়ে থাকা আর সম্ভব নয়, সেটি বুঝে নয়াদিল্লি খুলেছে নতুন অধ্যায়। তবে এ সম্পর্ক কতদূর এগোবে আর কতটা টেকসই হবে সেটি এখন সময়ের অপেক্ষা। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অস্ত্রবিরতি ভেঙে ফের রকেট হামলা শুরু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দু দেশের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলা চলছে। দক্ষিণ আফগানিস্তানের কান্দার প্রদেশের গোরাবাগ জেলায় পাকিস্তান প্রথম রকেট হামলা চালায়। এখনও হামলায় হতাহতের সঠিক তথ্য জানা যায়নি। আফগানিস্তান পাল্টা রকেট হামলা চালায় পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে। বিভিন্ন সূত্র বলছে এতে পাকিস্তানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণহানিও ঘটেছে। অপরদিকে পাকিস্তান দাবি করছে আফগান সেনাঘাঁটিতে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং তালেবান ও জঙ্গিদের মধ্যে বিপুল হতাহত হয়েছে। কোনো পক্ষই এখনো সংঘর্ষের নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। তবে এই রকেট হামলা প্রমাণ করেছে কাতার ও ইরানের মধ্যস্থতায় শুরু হওয়া অস্ত্রবিরতি কার্যকর হয়নি এবং দুদেশ বড় সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। এর আগে রবিবারও সীমান্তে পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা দেখা গেছে। আফগান বাহিনী পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা চালালে পাকিস্তানি সেনারা আফগানিস্তানের একাধিক সীমান্ত পোস্ট ধ্বংস ও দখল করে। পাকিস্তানের দাবি এতে বিপুল সংখ্যক আফগান সেনা ও তালেবান নিহত হয়েছে। আফগানিস্তান দাবি করেছে তাদের হামলায় অন্তত 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর ISPR রবিবার এক বিবৃতিতে জানিয়েছে 23 সেনা নিহত এবং অন্তত 200 তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছে। সংঘর্ষের পর পাকিস্তান সীমান্ত পথগুলো বন্ধ করে দেয়। সীমান্তে এই রকেট হামলা প্রমাণ করছে সীমান্তে উত্তেজনা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন দু দেশের মধ্যে নতুন ধরনের সংঘাত শুরু হয়েছে, যা কেবল সীমান্ত এলাকা নয় পুরো অঞ্চলকে প্রভাবিত করতে পারে। রকেট হামলা এবং সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ও সতর্ক। আশেপাশের দেশগুলোর কূটনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। সেনা ও বিশেষজ্ঞরা বলছেন যদি এ ধরনের পাল্টাপাল্টি রকেট হামলা চলতে থাকে তবে পাকিস্তান ও আফগানিস্তান উভয়ের জন্য বড় মানবিক ও নিরাপত্তা সংকট সৃষ্টি হবে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষও ভয় ও অস্থিরতায় ভুগছে।